আমি নরমালি এইভাবে ইন্ট্রো করি না, কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার 100 ফুট নিচে, যেটা মাটির নিচে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে। আর আমরা এটা পছন্দ করি বা না করি, যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম, আমরা অফিসিয়ালি এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। বাবারে, এটা আমার জীবনে করা সবথেকে ভয়ঙ্কর জিনিস। প্রথমত, আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে। কেন? যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে, আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য। ভাই এটা পুরো পাগলাম। এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে। এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয়। আর আমরা হয়তো জানি না যে আগামী 7টা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে। সব থেকে বাজে ডিসিশন। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে। ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো। আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে? আমাদের ক্যাম্প সেটআপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভেতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো। তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্টটা একটু বেশি হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে, ক্যাম্পের জন্য মোটামুটি। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে। প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ড। আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো, আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম। ঠিক আছে, আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম। আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে। একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে? ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার, আর সবসময় এরকমই থাকবে। তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না। কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম। এটা ধরো আর ওঠো দেখি। মনে হচ্ছে আমাদের হ্যামকগুলো ভালোই সাপোর্ট পাবে। আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম। এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে। হ্যাঁ। ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম। আমি মিথ্যে কথা বলবো না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কমফোর্টেবল। এই আমি তো আমার চমকেই হাতটা তো গেছিলাম। বড় কেন ভাই? এই কেভটা 2.5 কিলোমিটার ডিপ, আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি। কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। তোমরা কেমন ঘুমালে? ভয়ঙ্কর। ঘুমই হয়নি। এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ। কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল, তাই উপরে একটা প্লাস্টিক চাপালাম, কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল। একটা আইডিয়া আছে, চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি। আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ, তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয়, ঠিক আছে? আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল। মানে দেখো, আমি আরেকটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম। আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর। তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়ছিলাম, তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল। আমার হ্যামকটা দেখতে পাচ্ছো? ওখানে আমি ঘুমোচ্ছিলাম। এদিকটা দেখো। আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে, তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল। এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পারবে, আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূর হ্যাঁ, যাচ্ছে। এটা তো খুবই ভয়ঙ্কর। ভাই এটা পাগলামো। আর যখন ছেলেরা র্যান্ডমলি এক্সপ্লোর করছিল, তখন আমি আর শন ক্যাম্পে কাজ করছিলাম। এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে? কারণ এটার থেকে পিয়ের গন্ধ বেরোচ্ছে। ইয়া, এটার থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই। আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া আমি- নিয়েছি? কেন আমি আমরা জানি না। স্লিপিং ব্যাগগুলো কিনে আনতে পারলাম না? আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম। কিছু মনে করো না, এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে। আর তখন ওইদিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে। ও মাই গড, ম্যাক! আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল। এই! আমি তো ভাবলাম সবাই ক্যাম্প নিয়ে কাজ করবে। আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর। না পড়লেই হবে, তোমাদের স্কিল নেই। আচ্ছা ঠিক আছে। আর যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল, কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করলো। ভাই এটা দেখতে দারুণ লাগছে। তুমি কি নদীটাকে পার করতে পারবে? কিন্তু ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেভের গোটাটাই জুড়ে আছে। তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে। ওই তো ওরা এসে গেছে। এসো। তোমরা রান্না করে রেখেছো তো? হ্যাঁ, রান্না করেছি। ঠিক বলেছ। একটা নতুন বাড়ি, ঠিক বলেছি তো? একদম। এখন আমাদের একটা ছাদ আছে। আর এটা তো দারুণ। জিমি রান্না বেশ ভালোই আর করেছে। আমরা আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি। জায়গাটা কেমন? বেশ গরম। আরামদায়ক। এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে। ওটা পি নয়। তাহলে ওটাকে কি বলবো? যদি জানি না, হয়তো বৃষ্টির জল হবে। না, এটা বৃষ্টি নয়, পাথর মানে ইয়ে তুমি করছে। এই একটু উপরে দেখাও। তুমি মেঘ দেখতে পাচ্ছো? পাথর দেখা যাচ্ছে। এটা বৃষ্টি নয়, রক পি। রক পি। ঠিক আছে, রক পি। ঠিক আছে, এটা রক পি। আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট, তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি যাব। কেভ, কেভ! কেভ, কেভ, কেভ! কেভ। দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি। তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি, আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া, অবশ্যই না মরে গিয়ে। ও মাই গড, এটা তো খুবই স্টিফ। আরে এটা তো সবে শুরু।
আমরা কেভের আরো গভীরে এসেছি। তোমরা সবাই সাবধানে আসবে। এটা খুবই ছোট জায়গা, আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো। কেভ এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ও মাই গড, খুব ছোট জায়গা। আর তারপরেই খুব বড় একটা জায়গা আসবে, সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো। ও মাই গড! এবার আমি সব দেখতে পাচ্ছি, এটা দুর্দান্ত। এটার তো অনেক আলো। ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো। বাপরে কি আলো, আমি তো তাকাতেই পারছি না। আমি তো অন্ধ হয়ে যাব মনে হচ্ছে। এ বাবা, এটা কি হলো? আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না। চলো এগিয়ে যাই। আর তাই আমরা এগোতে থাকলাম। এই যে এই জায়গাগুলো, এগুলো খুব ভালো ধরার এখানে? জায়গা। এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে। এইভাবে কি? হ্যাঁ, একদম পারফেক্ট। জো সব থেকে ভালো কেভ গাইড। এভাবে কেউ গাইড করতে পারবে না। ঠিক আছে, এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। কি? এটা কি? এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে। গতকাল ম্যাক আর কার্ল এটা নিয়ে মজা করছিল, কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে। ও মাই গড, এটা তো পাগলামি! তার মানে আমাদের ওয়েট শুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয়। আমরা এটা কেন করছি? এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে। এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি। আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে, এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে নামো, স্রোতের কারণে পা পেছনে টানতে পারে। ঠিক আছে, আমি তাহলে নামছি। তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে এটা তো আস্তে। খুব ঠান্ডা। তুমি পারবে জিমি। জানি না এখানে ঢুকতে পারবো কি না। জিমি, এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো। এটা সত্যি একটা পাগলামি। এখানে কি ঠান্ডা! যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে। ও মাই গড, এটা সত্যি পাগলামি। ম্যাক, কার, চলে আসো। আমার ভয় লাগছে। চলো চলো, পারবে। ভাই। এগোতে থাকো, পেছন দিকে তাকিও না। একবার দেখো আমরা কি করছি। কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায়। আমরা পেরেছি। কেভ 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 এই, কেভ। একটা কথা শোনো, আমরা 10% আসিনি। তার মানে এখনো আমরা শুধুমাত্র সার্ফেসেই রয়েছি, আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরো 2 কিলোমিটার যেতে হবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24x7 বৃষ্টি হয়, তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না। আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো। আমি নিশ্চিত যে ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে। ঠিক আছে। নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে এটা যাবে। এতটা কঠিন কেন? সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে। আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয়, কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে। আরে এটা কি মাকড়সার জাল? কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না। তার কেন? মানে ওটা আমাদের উপরে আছে। আরে তোমার গায়ে, তোমার গায়ে। আমার বন্ধুরা বলতে বাজে, এই গেমটা মিস্টার বিস্ট ভিডিওর মতো, যত এগোবে ততই কঠিন হবে। সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম। আর 3 ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো। জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। আমি মানবো না। তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না। আমি এটা মানবো না। সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো, কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি, তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি, তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শন, আমরা এসে গেছি। আরে তুমি এখানে কি করছিলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই লাইটগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% এগোতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় কোনোদিনই হবে না। আমি তো বললাম। আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5-এ চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। ডে 3-তে মজা হলো, কালকে আবার দেখা হচ্ছে। আর কেভের ভিতরে 3টে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল, আমার একটা হট শাওয়ার চাই, তবে আমি এখন একটু শান্তি পাবো। ও এখন শাওয়ার পেলে কিন্তু দারুণ হয়। আমি চান করিনি প্রায় 3-4 দিন হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো কেভের মধ্যে শাওয়ার করা সম্ভব নয়। আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগের রিভার বেডের কাছে পৌঁছতে হলো। ও মাই গড! আমি আমার ব্রেনকে ফিল করতে পারছি। আমি এভাবে ব্রেনকে ফিল আমার করিনি। কপালটা জমে গেল পুরো। চলো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি। এদিকে এসো ড্রোন। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু কাজ করছে। হ্যাঁ, দারুণ কাজ করছে। ড্রোন থাকতে হেয়ার ড্রায়ারের কি দরকার? আর চুল শুকানোর পর আমরা জয়ের সাথে জার্নির প্ল্যান করতে বসলাম। এটা কি জো? এটাই কেভের ম্যাপ। আগেরবার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল। এখন বৃষ্টি কম হচ্ছে, তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব। এটা ভয়ঙ্কর হতে চলেছে। প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে। জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে। এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব। কেমন দেখতে তুমি সেটা বলো না, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই। তোমার মনে হয় আমরা পারবো?
ওইসব বাদ দাও, আমরা ঠিক কালকে পৌঁছে যাবো। কালকের প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি। আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে। সবাইকে চিয়ার্স। Yippee! জো এই প্রথমবার ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছে। জো সত্যি কথা বলবে। এটা দারুণ, তাহলে ভালো লাগলো? এটা দারুণ লেগেছে। আমরা এই চকলেটটা আগে কেন বের করিনি? এটা এমনি চকলেটের থেকে 10 গুণ ভালো খেতে। সত্যি কথা বলতে তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্মোর্টস ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো। কালকে আমরা পুরো কেভটা এক্সপ্লোর করব, দেখা হচ্ছে। তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য। আমরা আমাদের জীবনের সবথেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি। ডে 3 এর অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি। উহ, জলটা খুব ঠান্ডা হ্যাঁ, আগের দিনের মতোই, খুব ভালো। এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আরেকজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম। এখানে আমরা ডে 3 তে আটকে গেছিলাম। এখন আমরা কি করব? এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। আমাদের পিছনে ঘন অন্ধকার, কোথায় যাব? এই রাস্তাটা অনেক সরু এবং হ্যাঁ। স্রোত প্রচুর বেশি, তাই আমরা দেয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো। এই যে এইভাবে। ও হ্যাঁ, God! এই রকটায় জাম্প করো। কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে। আরে এখানটা তো অনেক অন্ধকার। আমি আর পা পাচ্ছি না, আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না। যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না, তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। জো, আমরা কি করব? আমি এটা ধরে এসেছি, তুমি এটা ঠিক আছে, ধরো। আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি। জো, স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি তুমি করবো কি করে? পারবে, পারবে। শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও, আমি হেল্প করছি। এখানে আমি ঢুকবো? হ্যাঁ, এই গর্তের মধ্যে। এই তো, খুব ভালো। এটা আমার জীবনের সবথেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আমরা এখন কেভের অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা। এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে, যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে। মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি। হ্যাঁ, মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি। এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি। খুব ভালো। এই তো, তাহলে কি আমার পা এখানে হ্যাঁ, রাখবো? রাখো রাখো। ঠিক আছে, এই তো আমি পেরেছি। এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল। এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই। আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী। সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি, তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি। ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি। সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। ও মাই গড, এটা পাগলামি। কে বললো এটা পাগলামি? এটা তো আমার কাছে খুবই সহজ। আমি এটা করব। তুমি কোনোভাবেই এটা করতে পারবে না। আরে কি বলছোটা কি তুমি? আমি এক্ষুনি করতে যাই। চলো যাচ্ছি জো। গড স্পিড ব্যাক। জিমি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয়। 3, 2, 1। তুমি করবে? না, আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো না। ও মাই গড, আমাদের নিচের দিকে যেতে হবে। আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই? এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো, আর কিছু না। এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে, তোমরা সেগুলোকে দেখতে পাবে না, তাই সাবধানে পা ফেলবে। ও মাই গড, আবার এটা গভীর আরে হচ্ছে। আমার পা তো কিছুর উপরে রাখতে হবে। ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না, মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে। ও ভাই, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা খুব ভয়ঙ্কর। কেভটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং আরো সরু। আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অব্দি পৌঁছতে পারবো কিনা। আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই কেভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো। জো, তোমার ব্যাগটা দাও। থ্যাংক ইউ। তুমি জানো এর মধ্যে কি আছে? না, জানি না কি আছে। ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম। সত্যি কথা বলছি, গত 5 ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি, তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই। তাই এটা শুট করার 1 মাস পরে আমি পুরো কেপ সেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে। মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে। ভাই, এবার খুব ভালো লাগছে। ঠিক আছে টিম, তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত। এ তো দারুণ। এটা দারুণ লাগছে। ভাই, এটা পৃথিবী মনে হচ্ছে না এখানে একদমই। যে আলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আসলে ছোট্ট ছোট্ট বায়োলুমিনেসেন্ট গ্লো ওয়ার্ম তৈরি করেছে। এটা দেখতে অনেকটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো লাগছে। ওয়াও! আর এই মুহূর্তটা, এই ভিউ, সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল। এখানে অবধি পৌঁছানো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এখন আমাদের যাত্রা শেষ হয়নি, কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ফিরতে হবে। আজকে ডে 6 হতে চলেছে, এখনো ওরা আসেনি আর আমি খুব ক্লান্ত। আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারবো। ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম। আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম। কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল, কারণ আমরা ক্যাম্পে পৌঁছানোর আগেই 6 নম্বর দিন চলে এলো। 6
অন। সবাই ঠিক আছো তো? আমার খুব চিন্তা হচ্ছিল। হ্যাপি ডে 6। ডে 6 খুব ভালো। এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম। এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল। কালকে দেখা হচ্ছে, মানে আজকেই হয়তো। এটা হয় ডে কোনোদিন 6 হবে না। নাকি আজকে, না আমি জানি না। এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিকভাবে চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না। আমি 7 দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি, কবরে কাটিয়েছি, 7 দিন রাফটে থেকেছি, কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল, কারণ সব সময় ভিজে, ঠান্ডা, প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে। বেশিরভাগ সময়টাই এই কেভটা দুঃস্বপ্নের মতো ছিল, কিন্তু তোমার আর আমার মধ্যে। জিমি! ইয়ো, গার্ড, আমাকে দেখতে পাচ্ছো? এটা পৃথিবীর সবথেকে উজ্জ্বল টর্চ। মজার মুহূর্ত অনেক ছিল। মাটির নিচে 300 ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই এই অভিযানের অংশ ছিল। যেহেতু আমাদের সঙ্গ দারুণ, চলো তিমির মতো আওয়াজ করো। তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে। আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সবকিছু তোলা হচ্ছে, আর আমি সবকিছু বলেছি মানে সবকিছুই। চলো এবার বেরোনো যাক। আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম, ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে, তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল। বেরোনোর আগে জো, আমরা তোমার কাছে কৃতজ্ঞ, তাই এই নাও 50,000 নিউজিল্যান্ড ডলার, 10,000 করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ জিমি। থ্যাংক ইউ জো। Love you, Joel! এবার আমাদের সব কাজ হয়ে গেছে, চলো বেরোনো যাক। 7টা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি।